শহর থেকে অনেকটা ভিতরের দিকে নির্জন জনমানবহীন জায়গায় সেই পরিত্যক্ত লোহার কারখানাটি। ইয়াসিন তার পরিচিত স্পেশাল ফোর্স নিয়ে ইতিমধ্যে সেই কারখানাটি ঘিরে ধরেছে। ভেতরের পরিবেশ আন্দাজ না করে তারা কোনো পদক্ষেপও নিতে পারছে না। এতে করে জানের ঝুঁকি হতে পারে তাদের। প্রতিটি পদক্ষেপ নিতে হবে ভেবেচিন্তে সতর্কতার সাথে। ইয়াসিন খুবই বিচলিত ও ভীত, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকার মতো মানসিকতা নেই। সেও এগিয়ে যাচ্ছে সেদিকটায়। চারদিকের ঘোর নীরবতা অমানিসায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। ভেতরে দুজন মানুষ জীবন মরণের দ্বার প্রান্তে। রনির দুজন লোক আরহানের দুহাত চেপে ধরে আছে, আর রনি একধারে মেরে যাচ্ছে আরহানকে। সে নিশ্চুপ নির্জীব হয়ে তাকিয়ে আছে ঈশানীর দিকে, যার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে একজন পাষণ্ড লোক। ঈশানী ছটফট করছে, যেন মারগুলো আরহানকে না, তাকেই মারা হচ্ছে। এ পর্যায়ে থেমে গেল রনি। তার লোককে ইশারা করলো ঈশানীর মুখের কস্টিপ খুলে দিতে। সেই লোকটি আদেশ অনুযায়ী কাজ করলো। ঈশানী চিল্লিয়ে বলে উঠল, ছেড়ে দেন ওনাকে, উনি আপনার কিছু করেনি, আপনার ক্ষতি আমি করেছি, ওনাকে ছেড়ে দেন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দেন ওনাকে। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম ঈশানীর। আরহান চেয়ে দেখলো তার প্রাণভোমরার আকুতি, করুণ আর্তনাদ। রনি পৈশাসিক হাসি হাসলো, বিকৃতভাবে বলল, আরে চিল্লা, তোর নাগরকে মেরে শান্তি পাচ্ছিলাম না, তুই চিল্লাবি আর তোর নাগরকে রক্তাক্ত করব, তাতেই না ফিল আসবে? চিল্লা, আরো বেশি চিল্লা। ঈশানী ঘর কাঁপিয়ে কেঁদে উঠল, আকুতি মিনতি করে গেল তার নিজের মানুষটার জন্য। রনি এবার হাতে একটা হকি স্টিক নিল, আরহানের হাঁটু বরাবর মেরে দেয়। সে হাঁটু ভেঙে বসে পড়ে। ঈশানীর আর্তনাদ, চিল্লানোর শব্দ আরো বেড়ে যায়। সে আরহানকে অনুরোধ করে বলে, আপনি উঠুন প্লিজ, আমি দেখতে পারছি না, আমি মরে যাব, আপনি উঠুন। আরহান একটা শব্দ করে না। রনি ওকে বেগতিক মারতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়ে কাঠের চৌকিতে। আরহানের অবস্থা তখন নির্জীব, কোনো বস্তুর মতো, যেন যখন তখন জান বেরিয়ে যাবে। কপাল চুইয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোণে কেটে রক্ত বেরোচ্ছে, হাত ও পা ছিলে ছুলে খুলে যাওয়ার উপক্রম। ঈশানী কাঁদতে কাঁদতে, সেও নিষ্প্রাণ, মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় পাচ্ছে না। রনি আবার উঠে দাঁড়ায়, আরহানের সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, চোখ খোল শালা, এটা তো শুধু আমাকে মেরেছিস সেটার হিসাব চুকলো, তোর সামনে এখন তোর বইয়ের শরীরের প্রতিটি ভাঁজে স্পর্শ করব, দেখবি না তুই? ওঠ শালা, চোখ খুলে দেখ, যেই মেয়েকে স্পর্শ করার জন্য তুই এসব শুরু করেছিস, সেই মেয়ের আজ সব পুড়িয়ে শেষ করব, তাও তোর চোখের সামনে। ওঠ, চোখ মেলে তাকা শালা। শেষের কথা বলে জোরে লাথি দেয় আরহানের পেটে। আরহান কেসে ওঠে, মুখ দিয়ে রক্ত বের হয়। রনি পা ঘুরিয়ে অগ্রসর হয় ঈশানীর দিকে, কিন্তু পা আর সামনে আগায় না। পিছনে ঘুরে দেখতে পায় আরহান তাকে ধরেছে এক হাতে। রনি গা দুলিয়ে হাসে, যেন খুবই মজার কিছু ঘটেছে। বিড়বিড় করে বলে, শালা ভাঙবে তবু মচকাবে না, আজ ওকে ভেঙেই গুড়িয়ে দেব। আরহান দুর্বল চিত্তে বলে, ওর দিকে এক পা বাড়ালে তোর পা কেটে কুত্তাকে খাওয়াবো, ওকে স্পর্শ করলে তোর হাত আমি পুড়িয়ে দেব। রনি পা ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেয়, এগিয়ে যায় ঈশানীর দিকে। তৎক্ষণাৎ একটা মরিচা ধরা রড ঘূর্ণি খেয়ে এসে ধাক্কা মারে ঈশানীর পাশে দাঁড়ানো লোকটার হাতে। তার হাত থেকে বন্দুকটা ছিটকে মেঝেতে পড়ে যায় ধাতব ধ্বনিতে। আরহানের পাশের দুজন বিশালদেহী লোক তেড়ে আসে। আরহান দুপা দিয়ে দুজনকে লাথি দেয়। সমসাময়িকভাবে তারা ছিটকে পড়লেও তেড়ে আসে আরহানকে ধরতে। আরহান দুহাত শক্ত করে ধরে রাখে। রনি এগিয়ে আসে আরহানের দিকে, আরহানের গলা চেপে ধরে বলে, বাচ্চা, বেশি লাফালাফি করলে এখানেই জান নিয়ে নিব, তখন দেখিস তোর বউকে বেগিরি করতে। আরহান থুতু মারে রনির মুখে, তারপর ক্রোধে চিল্লিয়ে বলে, রনি, কসম আল্লাহর, ওকে স্পর্শ করলে তোদের জান নিতেও দুবার ভাববো না, ওকে স্পর্শ করবি না, ওকে ছেড়ে দে, তোর আমার সাথে হিসাব আছে, আমার সাথে মিটিয়ে নে। রনি ক্ষোভে আরহানের নাক বরাবর ঘুষি মারে, আরো কয়েকটা ঘুষি। লাথি দিয়ে আবার যায় ঈশানীর কাছে। এতক্ষণে আরহানের অবস্থা করুণ, সে ঝুঁকে পড়েছে, পাশের দুটো লোকের সাহায্যে দাঁড়িয়ে আছে শুধু। রনি এগিয়ে যায়, গিয়ে একটানে ওড়না কেড়ে নেয় ঈশানীর। ঈশানী ডুকরে কেঁদে ওঠে। আরহান নিভু নিভু চোখে দেখছে। রনি যেই ঈশানীর গায়ে স্পর্শ করতে যায়, আরহানের শরীরে যেন অসুরের শক্তি ভর করে। সে দুটো লোককে ঝটকা দিয়ে সরিয়ে দৌড়ে যায় রনির কাছে। রনির ঘাড় বরাবর লাথি দিলে সে মুখ থুবড়ে পড়ে। এলোপাথারি মারতে থাকে রনিকে। পিছন থেকে দুইজন লোক এসে ধরে আরহানকে। তারা ছাড়াতে ব্যর্থ হয়। আরহান কাঁধ ঝাড়া দিয়ে ওদের সরিয়ে দেয়। আরহান পাগলের মতো মারতে থাকে রনিকে, কিন্তু দু তিনটে লোকের সাথে সে পারে না তার উপর
ওপর সে জখমি। তারা এসে ছিন্ন করে নিয়ে যায় আরহানকে। তাকে আলাদা করলেও সে সামনে রনিকে গালি ও সাবধানবাণী দিয়ে যাচ্ছে। এদিকে রনি উঠে দাঁড়ায়, মুখের রক্ত থুতুর সাথে ফেলে দিয়ে ক্ষিপ্ত নজরে তাকায় আরহানের দিকে। এগিয়ে গিয়ে আরহানকে আবার এলোপাথারি মারতে থাকে। ভেসে আসে ঈশানীর ক্রন্দনরত চিৎকার, আর্তনাদ, আকুতি। নিমিষেই বদ্ধ রুম হয়ে ওঠে যেন কোনো জাহান্নাম। রনি পৈশাসিক আনন্দ নিয়ে মারতে থাকে আরহানকে, কিন্তু রুমটা হঠাৎ থমথমে হয়ে যায়। বিকট এক শব্দে রনির দলবল নিশ্চুপ ও চমকে ওঠে। একে একে সব লোক পড়ে যেতে থাকে, কেউ বুঝে ওঠার আগেই। গুলির নিঃশব্দ শব্দ যেন বাতাস ছিঁড়ে এগিয়ে আসে। রনি ঘুরে তাকিয়ে দেখে 2 জন 3 জন 5 জন, মুখে মুখোশ, গায়ে কালো ট্যাকটিলার পোশাক, হাতে সাইলেন্সার লাগানো, সব মেশিন গান, স্পেশাল ফোর্স। রনি তাকিয়ে দেখে, কিন্তু তার মুখে ভয়, বিচলিত আতঙ্ক অথবা বিস্ময় কিছুই নেই, বরং আরহানের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে সে। তার পাশে 2 জন লোকের হাতে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েছে। ঈশানীর পাশের লোকটা স্পেশাল ফোর্সের হাতে বন্দী। ইয়াসিন ও উঠে এসেছে। সে ঈশানীর হাত পা খুলে দিচ্ছে চেয়ার থেকে। ঈশানী যেন এক আশার আলো পেল। স্পেশাল ফোর্সের একজন লোক সতর্কবাণী হিসেবে ছুড়ল, নিজেকে আত্মসমর্পণ করো রনি শিকদার, না হলে কিন্তু আমাদের গুলি করার পারমিশন আছে। রনি তাকালো অফিসারের দিকে, বিশ্রীভাবে হেসে বলে, গুলি করবেন স্যার, করেন। আমি রনি শিকদার মৃত্যুর ভয় পাই না, তবে মরণের আগে আমার কাজ শেষ করতে দিলেন না, এটা নিয়ে কিন্তু আমি কষ্ট পেয়েছি। অভিনয় করে মুখ ছোট করে ফেললো। আরহান তখন মাটিতে লুটানো। সে উঠে ঈশানীর কাছে যেতে নিলে রনি পা দিয়ে ফেলে দেয় তাকে। তারপর আরহানের মাথায় বন্দুক ঠেকিয়ে আবার হিংস্রভাবে বলে, আমি যদি আজ নিজে মরি তবে মরলাম, কিন্তু ওদের মৃত্যু নিশ্চিত করে তবেই মরবো। এখন স্যার আপনারা ভাবেন, একজন মরবে না 2 জন মরবে? ঈশানী চিৎকার করে উঠে দৌড়ে আসতে চায় আরহানের কাছে, কিন্তু দীর্ঘক্ষণ চেয়ারের হাতে বাধা থাকায় তার হাত পা ঝিমিয়ে গেছে। তৎক্ষণাৎ বল না পেয়ে পড়ে গেল সে। ঈশানী দৌড়াতে চায়, কিন্তু শরীর আর সাড়া দেয় না। চোখ দিয়ে নেমে আসে নিঃশব্দ কান্না, ঠোঁট কাঁপে। রনি ঈশানীকে দেখে বলল, এক পা এগোবি তো তোর নাগরের খুলি উড়িয়ে দেব। ঈশানী ওখানে বসেই কাঁদতে থাকে। ফোর্সের লোক রনিকে বলে, আইন নিজের হাতে তুলে নিবেন না, আপনি আত্মসমর্পণ করুন, আপনার শাস্তি কম হবে। রনি হাসলো, বিশ্রীভাবে পৈশাসিক হাসি হাসলো, কিন্তু কিছু বলতে নেয়ার আগেই আরহান আঘাত করলো তাকে। মুখ থুবড়ে পড়ে গেল রনি। আরহান দৌড়ে যায় ঈশানীর কাছে, ঈশানীকে জড়িয়ে ধরে, যেন তার আত্মার রুহু ফিরে এসেছে। ঈশানী আরহানকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে দেয়, প্রতিটি ক্ষতে চুমু বসায়। ওদিকে রনি পড়ে যাওয়ার সাথে ফোর্সের লোক তাকে ধরে ফেলে, কিন্তু রনি তাদের ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। তার পিছু নেয় ফোর্সের লোকেরা। পুরো বিল্ডিং জুড়ে ছমছমিয়ে ওঠে বুটের ঠকঠক শব্দ। আরহানের অবস্থা নাজুক। রনি ও তার লোকেরা তাকে পিটিয়েছে বেধড়ক। তার শরীরের প্রতিটি অংশ ক্ষতে ভরা। ঈশানী কেঁদে ফেলল আরহানের এই অবস্থা দেখে। আরহানকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিল। প্রতিটি ক্ষতে চুমু দিয়ে যেন সেসব ব্যথা শুষে নেয়ার প্রয়াস চালাচ্ছে। আরহান নির্জীব হয়ে দেখে যাচ্ছে ঈশানীর পাগলামি। কক্ষে আরহান, ঈশানী ছাড়াও উপস্থিত ছিল ইয়াসিন। বাকি ফোর্সের লোকেরা রনিকে ধরতে পিছু নিয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, ভাই আমাদের এবার বেরিয়ে পড়া উচিত, এখনো বিপদমুক্ত নন আপনারা। ঈশানীর দিকে তাকিয়ে আবার বলে, ঈশানী ওঠো, ভাইকে তুলতে সাহায্য করি, তুমিও দুর্বল। আরহানের দুহাত ঈশানী ও ইয়াসিনের দুকাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায়। পায়ের হাঁটু ও গোড়ালিতে মেরে জায়গাগুলো ভালো জখম করেছে। প্যান্ট ছিঁড়ে রক্ত বেরোচ্ছে, থেতলে গেছে জায়গাগুলো। রুম থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর আরহান ইয়াসিনকে বলে, তুমি একটু গিয়ে দেখো রনিকে ধরতে পেরেছে কিনা, আর গাড়িটাও বের করো, এখান থেকে বের হয়েই আমরা রওনা দেব। ইয়াসিন ইতস্তত করে বলল, ভাই ঈশানী তো একা আপনাকে নিয়ে যেতে পারবে না, আমি নিচে নিয়ে যাই, পরে দেখছি। আরহান শুনল না, জোর দিয়ে বলল, আমি যেতে পারবো, তুমি ওদিকটা দেখো, এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে আমাদের। ইয়াসিন আর কিছু বলে না, সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। নিচে যে কয়েকজন ফোর্সকে আত্মরক্ষার জন্য পাহারা দিতে বলা হয়েছিল তারা রয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, ক্রিমিনালকে কি ধরা হয়েছে? শাহেদ কোথায়? আসেনি এখনো? ফোর্সের লোকের মধ্যে একজন বলে, স্যার তো এখন এদিকে আসেনি, আর ক্রিমিনালদের ও এদিকে দেখা যায়নি। ইয়াসিন কিছুটা চিন্তিত হয়ে তারপর আবার প্রশ্ন করে, পুরো বাড়ি কি ঘেরাও করা হয়েছে? উত্তর পাবার আগেই দুম করে শব্দ হয়। ইয়াসিন সহ বাকি সবাই সামনে তাকিয়ে দেখতে পায় পুরনো লোহার কারখানাটিতে আগুন জ্বলছে। ইয়াসিন হতবিহ্বল, অবাক
অবাক ও চমকে তাকিয়ে থাকে, পর মুহূর্তেই চিল্লিয়ে ওঠে, ভাই ঈশানী! তখনই একদল ফোর্সের লোক বেরিয়ে আসে ভেতর থেকে। তাদের দেখে ইয়াসিন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, আপনারা এসেছেন? ভাই কোথায়? ঈশানী কোথায়? আগুন জ্বলছে কিভাবে? শাহেদ নামের লোকটি যে ইয়াসিনের বন্ধু এবং বর্তমানে টিমটিকে লিড করছে সে জানায়, ওনারা ভেতর থেকে বের হয়নি এখনো। ইয়াসিন পাগল প্রায় হয়ে শুধায়, না, ওরা এখনো ভেতরে। আগুন লাগলো কিভাবে? ভাই ঈশানী! বলতে বলতে ভেতরে যেতে নেয় ইয়াসিন, আটকে দেয় বাকি লোকজন। দুজন লোক রনিকে নিয়ে আসে, হাতে তার গুলি লেগেছে, তবুও হাসতে হাসতে বলে, বলেছিলাম না আজ এখানে ওদের মরণ নিশ্চিত, আজ ওদের মরণ হবেই। ইয়াসিন তেড়ে যায়, গিয়ে ঘুষি লাগায় রনির মুখে ও নাকে। বাকিরা তাকে আটকে রাখে। ইয়াসিন চকিত হয়, শাহেদকে গিয়ে বলে, শাহেদ ভাই, ঈশানী ভেতরে, ওদের বাঁচা, কিছু কর। শাহেদ ইয়াসিনকে সামলায়, তার জুনিয়রকে নির্দেশ দেয় ফায়ার ব্রিগেডকে কল দেওয়ার জন্য। ইয়াসিন সোজা হয়ে দাঁড়ায়, শাহেদের উদ্দেশ্যে বলে, বউকে কথা দিয়ে এসেছি, ভাই ও ঈশানীকে নিয়ে ফিরবো। সরি দোস্ত, তোর ফায়ার ব্রিগেডের অপেক্ষা করতে পারবো না, তবে যা করবি তাড়াতাড়ি করিস ভাই। বলেই চোখের নিমিষে ইয়াসিন ঝাঁপিয়ে পড়ে জ্বলন্ত কারখানায়। পিছন থেকে শোনা গেল এক ঝাঁক শোরগোল, কিন্তু ইয়াসিন জানে তার আয়রা বিবিকে দেয়া কথার খেলাপ করলে মেয়েটা কি ভীষণ রেগে যায়। মিলিয়ে গেল সে আগুন ও ধোয়ার অন্তরালে। পিছন থেকে শোনা গেল রনির মিশ্র বিকট হাসি, যেন আজ তার সর্বোচ্চ খুশির দিন। সেই হাসি যেন মৃত্যুর আগে পাওয়া শেষ উল্লাস।